আজকে আমাদের আমরা বাঙালি রাজ্য কমিটির উদ্যোগে যে সাংবাদিক সম্মেলন তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন গত 19শে জুলাই ফিরাজ সাহেবে একটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় বলেছিলেন যে শিখ এবং জাটদের শারীরিক গঠন মজবুত হলেও তাদের বুদ্ধি কম, তুলনামূলক বাঙালিরা বুদ্ধি মেধায় অগ্রগণ্য। এই যে বিষয়টা, এই কথাটা বলার পর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে খুব, এবং ভাইরাল হওয়ার পর শিখ এবং জাটদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে এবং দেশের বাইরেও, এবং প্রতিক্রিয়াটা হওয়ারই কথা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এটার প্রতিবাদ করেছেন। আমরা বাঙালি দলের পক্ষ থেকেও বিপ্লব কুমার দেবের এই যে বক্তব্য শিখ এবং জাটদেরকে হেয় করে, এটা মেনে নিতে পারছি। 2 নম্বর কথা হচ্ছে, আমরা প্রাসঙ্গিক বলতে পারি যে আজকে শিখ এবং জাটদের নিয়ে অপমানকর বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে প্রতিক্রিয়াটা আমরা গোটা দেশ জুড়ে দেখতে পাচ্ছি, বাঙালির উপর যখন এই ধরনের কোনো বক্তব্য হয়, এই নিয়ে কিন্তু কোনো প্রতিবাদ বা প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করি না। আপনারা নিশ্চয়ই জানা আছে 2019 সালে 2019-এ অমিত শাহ বলেছিলেন যে বাংলাদেশে যারা অনুপ্রবেশকারী, যারা ভারতের ভূমিপুত্র, এরা নাকি উইপোকা। এইমাত্র 13-14 দিন আগে অসমের রঙ্গিয়ার বিধায়ক, সম্ভবত বিজেপির বিধায়ক ভবেশ কলিতা বলেছেন বাঙালি খচ্চর জাতি। কত বড় অপমানকর কথাবার্তা! এই নিয়ে কারোর কোনো প্রতিবাদ নেই। এই জায়গাটা হচ্ছে আমাদের প্রশ্ন। শিখ জাটদের নিয়ে যেটা হয়েছে এটা আমরাও মানতে পারছি না, কিন্তু বাঙালিদের ক্ষেত্রে যখন হবে এই নিয়ে তখন কোনো কথাবার্তা নেই। কেন রাজনৈতিক দলগুলি নীরব? তাহলে এটা কি পক্ষপাতমূলক নয়? বাঙালিকে হেয় করা নয়? এবং সুশীল সমাজ এই ব্যাপারে নীরব। এই জায়গাটা হচ্ছে আমাদের বক্তব্য, আমাদের প্রতিক্রিয়া আজকে আপনাদের মাধ্যমে গোটা রাজ্যকে আমরা জানাতে চাইছি, মানুষকে জানাতে চাইছি। সেই সঙ্গে যেটা মুখ্যমন্ত্রী যেটা করেছেন, ওনার নিজস্ব টুইটে ক্ষমা প্রার্থনা করেছেন, আমরা মনে করি এটাই যথেষ্ট না। এটাও জল আরও অনেক দূর গড়াতে পারে, এবং এটা হয়তো যদি তাদের খুব প্রশমিত না হয়, বাঙালি জাতিকে উপরে আরও আঘাত আসতে পারে বিভিন্ন রকমভাবে পরোক্ষে মুখ্যমন্ত্রীর বক্তব্য কেন্দ্র করে। তার জন্যে এই যে শিখ এবং জাটদের যারা প্রতিনিধি রয়েছে, যারা নেতৃস্থানে রয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা বলে বিষয়টা মিটিয়ে ফেললে সবচেয়ে ভালো হবে। তো এই বিষয়গুলি নিয়েই আমাদের আজকের সাংবাদিক সম্মেলন। এটা পূর্ব যে 3 মাসের যে লকডাউন, এই লকডাউনের ব্যাপারে সবার অভিজ্ঞতা একই অভিজ্ঞতা, আমাদের একই বক্তব্য। লকডাউন করে কোভিডকে সাময়িক আমরা হয়তো কিছুটা আটকাতে পারি, কিন্তু আলটিমেটলি আটকানো সম্ভব হচ্ছে না। এটাকে আটকানোর জন্য একটাই ব্যাপার, বিশেষজ্ঞদের যেটা অভিমত, যেটা আমরা মাস্ক ব্যবহার করছি এবং সামাজিক দূরত্ব মেনটেন করছি, বা খাবার দাবার যে ব্যাপারটা, এই বিষয়গুলি, বা এই যে মানে গভর্নমেন্টের উদ্যোগে র্যাপিড টেস্ট এবং আনুষঙ্গিক যেটা পদক্ষেপ মেডিকেলি, এইগুলি নিতে পারলেই লকডাউন মানে না করেও আমরা এই সমস্যাকে মোকাবেলা করতে পারবো। কারণ এই লকডাউনের কারণে দেশের অর্থনীতি তো শেষ। আগের অভিজ্ঞতায় আমরা দেখেছি, এখন নতুন করে লকডাউনকে কিন্তু মনের দিক দিয়ে মানুষ মানতে পারছে না। অবস্থার চাপে এখন কী করবে, বাধ্য, আইন মানতে বাধ্য। সরকার মুখে যাই বলুক বা আমরা বাস্তবে যা দেখছি, যে কোভিড পেশেন্টদের পরিষেবার ক্ষেত্রে ঘাটতি রয়ে গেছে, বিভিন্ন জায়গাতে ঘাটতি রয়ে গেছে। আমরা তো এই যে ইদানিং 2-3টা যে ঘটনা আমাদের জীবিতে ঘটেছে, আমাদের ইয়েতে ঘটেছে, হাফানিয়াতে ঘটেছে, যে এখানে ডাক্তারদের, নার্সদের কোনো নিরাপত্তা নেই, এবং অভিযোগ আমরা যতটা জানি এই যে ঠিকমতো খাদ্য পাচ্ছে না। তাদের জন্য যেটা বরাদ্দ, আমরা তো শুনি, অনেক কথাই শুনি, অনেক টাকা বরাদ্দ পার হেড, সেই মতো পাচ্ছে না তারা। স্যানিটেশনের ঘাটতি আছে। এই যে আপনার এই যে কী বলে ওই দিকের যে সেন্টারটা, ওই যে জীবের কাছে ভগৎ সিংয়ে মানে স্যানিটেশনের যথেষ্ট ঘাটতি আছে, ল্যাট্রিন ইউরিনালে যাওয়ার মতো না। এই যে অবস্থা, সব কিছু গোটা রাজ্যে বিভিন্ন জায়গাতে এই ধরনের পরিবেশের ক্ষতি হয়েছে। কাজে এই প্রেক্ষিতে খুব স্বাভাবিক মানুষের, এমনিতেই মানুষে এই বর্তমান পরিস্থিতিতে খাওয়ার নেই, রোজগার নেই, মানুষের অবস্থা কাহিল। সেই জায়গার যদি এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে এসে তারা এই ধরনের পরিস্থিতির শিকার হয়, কেন মেনে নেবে মানুষ? প্রতিক্রিয়া দেখাবে।
এই নিয়ে আমাদেরও খুব রয়েছে, আমাদেরও বক্তব্য রয়েছে। আমরা চাই, গভর্নমেন্টের কাছে দাবি করছি যে এই সমস্ত অসুবিধাগুলি দূর করে কোভিড ট্রিটমেন্টের জন্যে সরকার যাতে আরও কার্যকরী উদ্যোগ নেয়।